নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, ভালো আছেন তো সবাই? পুরনো বছরটা ভালোয় মন্দে শেষ করা গেল কোনো মতে। নতুন বছর জীবনের দোরগোড়ায়। ঘরে বাইরে পারিবারিক, রাজনৈতিক, সামাজিক সকল রকম সমস্যা ও জটিলতায় ক্লান্ত বিধ্বস্ত কম বেশি আমরা সবাই, তাই না? তাই বছর শেষে আমাদের এই পুরনো ধুলো কাদামাখা মনটাকে একটু ঝেড়ে মুছে সাফসুতরো করার দরকার হয়ে পড়েছে, যেন একটা ঝকঝকে পবিত্র শান্ত মানসিক স্থিতি নিয়ে নতুন বছরকে বরণ করতে পারি। বছরের শেষ শুক্রবার, তাই এমন একটি নিবেদন। সৌভাগ্য আমাদের যে আমাদের দেশ ভারতবর্ষ আর তার মাটি বহু সাধু মনীষীর পদস্পর্শে এক পুণ্যভূমি। বহু মহাপুরুষ এবং মহাপুরুষ প্রতিম মানুষের জীবন কাহিনী লাইট হাউসের মতোই অবস্থান করছে আমাদের চোখের সামনে। তাদের মধ্যে যে কোনো একজনের জীবনের কাহিনী স্মরণ ও মননের মধ্য দিয়েই আমাদের মন ও চেতনাকে পরিচ্ছন্ন ও গ্লানিমুক্ত করে তুলতে পারি অনায়াসেই। আজ তেমনই একটা প্রচেষ্টা আপনাদের জন্য। একটাই অনুরোধ, ধৈর্য ধরে পুরোটা শুনবেন, খারাপ লাগবে না আশা করি। একটি 12-13 বছরের নিতান্ত বালক একদিন তার মায়ের সামনে তার এক বন্ধুকে কিছু খারাপ কথা বলে। মা তখনই সস্নেহে ধমকের সুরে তাকে বলেছিলেন, বাবা, তোমার জিহ্বাতে মা সরস্বতী বা বাণীর অধিষ্ঠান। অপরকে খারাপ কথা বলে সে স্থান অপবিত্র করো না। সরস্বতী যে বিদ্যা ও জ্ঞানের দেবী, সে স্থানকে অপবিত্র করা মানে দেবী সরস্বতীকে অবমাননা করা। সেই বালক পরবর্তীকালে জীবন সায়ান্নে উপনীত হয়ে বলেছিলেন, সেদিনের সে উপদেশ সরাসরি আমার মস্তিষ্কে ও হৃদয়ে প্রবেশ করেছিল এবং গত 7-8 দশক ধরে তা আমাকে প্রভাবিত করে রেখেছে। সেদিনের সেই বালক আর কেউ নন, পরবর্তীকালের স্বামী রঙ্গনাথানন্দ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ। জীবনের অঙ্কুরোদ্গমের মুখে তার মা যেভাবে ছোট্ট বীজটির মধ্যে বিশাল মহীরুহ হয়ে ওঠার দিক নির্দেশ করেছিলেন, তা তার জীবনে মূর্ত হয়ে উঠেছিল প্রায় ঠিক সেইভাবেই। যথার্থই স্বামী রঙ্গনাথানন্দজির জিহ্বাতে ছিল সরস্বতী বা বাণীর অধিষ্ঠান। সেই বলে বলীয়ান হয়ে তিনি ভারতবর্ষের সাংস্কৃতিক দূত হিসেবে সমগ্র পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বারবার ছুটে বেরিয়েছেন। এদেশের সনাতন আধ্যাত্মিকতা, ধর্ম, দর্শন এবং সংস্কৃতি প্রচারক এবং আধুনিক জীবনের প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণ, শ্রী মা শারদা ও বিবেকানন্দের সুমহান বাণীর বার্তাবহ হয়ে। কেরল প্রদেশের ছোট্ট গ্রাম ত্রিক্কুরে 1908 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর শ্রী মা শারদা দেবীর পুণ্য আবির্ভাব তিথিতে জন্মগ্রহণ করেন স্বামী রঙ্গনাথানন্দ। পূর্বাশ্রমের নাম শঙ্করন মেনন, ডাকনাম কোচাপ্পান। বেদজ্ঞ পণ্ডিত বাবা নীলকণ্ঠ শাস্ত্রী ও মা লক্ষ্মীকুট্টি আম্মার বিশ্বাস ছিল তাঁদের সপ্তম সন্তানটির আগমন ভগবান শঙ্করের ইচ্ছায়, তাই পুত্রের নাম রাখেন শঙ্করন। শঙ্করনের বয়স তখন মাত্র 15, অষ্টম শ্রেণীর ছাত্র। তার এক বন্ধু ত্রিশূর টাউন লাইব্রেরি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর ইংরেজি অনুবাদ তাকে পড়তে দিল। পাঠ্যপুস্তকের বাইরে সেই প্রথম অন্য কোনো বই পড়া। বইটি পড়তে আরম্ভ করে বালক শঙ্করন তাতে একেবারে এত নিমগ্ন হয়ে গেলেন যে একটানা 100 পৃষ্ঠা পর্যন্ত না পড়ে থামতে পারলেন না, এবং সেই মুহূর্ত থেকেই তার হৃদয়ে শ্রীরামকৃষ্ণের প্রভাব এসে পড়ল প্রচণ্ডভাবে। সেই শুরু, এবং ক্রমে সেই প্রভাব তার জীবনে গভীরতা ও ব্যাপ্তি পেতে লাগল, যার ফলস্বরূপ 1924 খ্রিস্টাব্দে মাত্র 16 বছর বয়সে রামকৃষ্ণ সংঘে যোগদানের উদ্দেশ্যে তিনি ঘর ছাড়েন। এই মহাপ্রাণের জীবনের কিছু ঘটনা গল্পের মতো করে শোনাবো আপনাদের, যা এই মানুষটির অসাধারণত্বের পরিচয় বহন করে। যদিও তা শুধুমাত্র সমুদ্র থেকে এক আঁজলা জল তোলার মতোই সামান্য, কিন্তু এই স্বল্প পরিসরে এর চেয়ে বেশি কিছুর সুযোগ কোথায়? আপনাদের ভালো লাগলে পরে কখনো তাকে নিয়ে আবার কিছু কাজ অবশ্যই করা যাবে। একবার স্বামী তুরীয়ানন্দজির সেবক একজন কঠোরব্রতী সাধু স্বামী রঙ্গনাথানন্দজিকে মৃদুভাবে সাবধান করে দিয়ে বলেছিলেন,
অত্যাধিক জনপ্রিয়তার কারণে মহারাজের মন বিপথে চলে যেতে পারে। মহারাজ জবাবে বলেছিলেন, মন যদি আদৌ কোথাও যায় তবে তা কেবল ঠাকুরের চরণেই যাবে। সত্যি ঠাকুরের চরণেই নিজের মনটিকে বেঁধে রেখেছিলেন তিনি এমন দৃঢ়ভাবে যে বাইরের কোনো আলোর কোনো ঝলকানি তার চোখ ঝলসে দৃষ্টি অন্যত্র সরিয়ে দিতে পারেনি সারা জীবনেও। মহারাজ যখন করাচি কেন্দ্রের প্রধান, তখন সংঘের তদানীন্তন সাধারণ সম্পাদক পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ করাচি গিয়েছিলেন। সে সময় মহারাজের রবিবারের বক্তৃতা ক্লাসগুলি খুব জনপ্রিয় ছিল। সমাজের বহু গুণীমানী মানুষ তাতে আসতেন। একদিন স্বামী মাধবানন্দজি স্বয়ং আগ্রহ করে ওই রকম একটি ভাষণে উপস্থিত হয়েছিলেন। পরে তিনি আরেকজন সন্ন্যাসীকে বলেছিলেন, ঠাকুর শঙ্করকে কোলে নিয়ে খেলা খেলছেন। স্বামী রঙ্গনাথানন্দজি অবশ্য বলতেন, লেকচারে কি বা আছে, ঠাকুরকে দেখো, তিনি কোনো ভাষণ দিতে পারতেন না, কিন্তু তাঁর প্রভাবটি দেখো। আসলে যেটির প্রয়োজন সেটি হলো পবিত্র হৃদয় আর সৎ উদ্দেশ্য, সেটিই অন্যদের প্রভাবিত করতে পারে। মহারাজ সারা জীবন কতই না বক্তৃতা দিয়েছেন, তাঁর ভাষণের প্রশংসা কত জনেই না কত দিক থেকে করেছেন। একজন প্রবীণ বিদগ্ধ সন্ন্যাসী পূজনীয় মহারাজের বক্তৃতা সম্পর্কে জানিয়েছিলেন যে যেমন তিনি মহারাজের 1 ঘন্টা 45 মিনিট ধরে দীর্ঘ সুললিত ভাষণ শুনে চমৎকৃত হয়েছেন, তেমনি আবার ওয়ার্ধাতে গান্ধীজির আশ্রমে মাত্র 5 মিনিটের ভাষণ শুনে মন্ত্রমুগ্ধ ও বিস্মিত হয়েছেন এই ভেবে যে মাত্র 5 মিনিটের মধ্যে নিটোল ও যথাযথরূপে একটি বিষয়বস্তুর উপস্থাপনা কিভাবে সম্ভব। জীবনে মহারাজ বহু সেবামূলক কাজে যোগদান করেছেন। 1943 খ্রিস্টাব্দে যখন তিনি করাচিতে, তখন বাংলায় চলছে 50-এর মন্বন্তর। সে সময় তিনি 1240 টন চাল জোগাড় করে জাহাজে করে কলকাতায় পাঠান। তখন করাচিতে 1 সের চালের দাম যেখানে 9 টাকা, বাংলায় সেই চালের আকাশছোঁয়া মূল্য 100 টাকা, তাও আবার দুষ্প্রাপ্য। আবার 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাগের সময় ও বিভিন্ন সময় বন্যা, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে তিনি সর্বদাই মঠ ও মিশনের ত্রাণ কার্য সুসংগঠিত করতে এগিয়ে এসেছেন। 1949 খ্রিস্টাব্দ, তখন মহারাজ দিল্লি রামকৃষ্ণ মিশনের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশ বিভাগের ফলে পাকিস্তান থেকে বহু মানুষ উদ্বাস্তু হয়ে দেশে আসছেন। দিল্লির বিভিন্ন অঞ্চলে তাঁরা তাঁবু খাটিয়ে রয়েছেন। সে সময়ে ভারত সরকারের ত্রাণ ও পুনর্বাসন বিভাগ থেকে বহু কম্বল জোগাড় করে মহারাজ আশ্রমের সাধু ব্রহ্মচারীদের নিয়ে নিজে সেই কম্বল বিতরণ করেছেন। 1956 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মহারাজ সিডনিতে গিয়ে নিউ সাউথ ওয়েলসে চেলথেনহামে মারি বাইলস নামে একজন ভদ্রমহিলার বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। নিজের বাড়িতে মহারাজকে নিয়ে এসে তাকে বিশ্রাম নিতে অনুরোধ জানিয়ে ভদ্রমহিলা নিজে আহার প্রস্তুত করতে উদ্যোগী হন এবং মহারাজের সঙ্গে পরিচিত হবার জন্য কয়েকজনকে আমন্ত্রণ করেন। মহারাজ সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান, একথা বলে যে শ্রীরামকৃষ্ণের অনুরাগীদের ক্ষেত্রে এ নিয়ম খাটে না যে তারা বিশ্রাম নেবে এবং তাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ কেউ তাদের জন্য খাবার প্রস্তুত করবেন। শ্রীরামকৃষ্ণ মানুষকে সেবার মাধ্যমে আনন্দ পেতে শিখিয়েছেন। এরপর মহারাজ প্রায় জোর করেই ওনার সম্মতি নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন এবং তাদের জন্য খাবার প্রস্তুত করেন, যার মধ্যে তরকারি এবং পায়েসও ছিল। স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ তখন হায়দ্রাবাদ মঠের অধ্যক্ষ। একবার ঠাকুরের তিথি পূজা উপলক্ষে পূজারী মহারাজ ভালোভাবে ঠাকুর ঘর সাজাতে চাইলে মহারাজ বলেন, আমাদের ঠাকুর ছিলেন খুব সাদাসিধে, মাত্রাতিরিক্ত আড়ম্বরপূর্ণ সাজগোজ তাঁকে মানায় না। অন্যত্র বলেছিলেন, ছেলেবেলায় একটি গভীর অর্থপূর্ণ বাক্য শুনেছিলাম, অনাড়ম্বর জীবনযাপনের সাথে উচ্চ চিন্তা। তখন থেকে এই ভাবনাটি আমায় পেয়ে বসে। এরপর যখন ঠাকুর ও মায়ের জীবন জানলাম, দেখলাম এই সত্যটি তাদের জীবনে কি সুন্দরভাবেই না পরিস্ফুট। শ্রী মা আপাত গ্রাম্য মহিলা, কিন্তু ভিতরে কি এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী। ঠাকুরের ক্ষেত্রেও তাই, বাহ্যিকভাবে গ্রাম্য কিন্তু অন্তরে অনন্ত ভাব। আরেকটি ঘটনার কথা বলি। মহারাজ তখন হায়দ্রাবাদে।
কত ভক্ত কত কিছুই দিয়ে যায়, 2-3 দিনের মধ্যেই সব বিলি হয়ে যায়। এরকম একবার অনেক উপহারের মধ্যে খুব সুন্দর একটি ব্যাগ এসেছিল। মহারাজের সচিব সেটাকে সরিয়ে রাখেন, মহারাজের ঘোরাঘুরির কাজে ব্যাগটি খুব কাজে লাগবে এই মনে করে। ব্যাপারটা মহারাজের নজরে আসতেই তিনি সেই ব্যাগটা নিয়ে আসতে বলেন এবং পুরনো ব্যাগটিকে বিনা কারণে ত্যাগ করা যায় না এই অজুহাতে নতুন ব্যাগটি 2-1 দিনের মধ্যেই অন্য কাউকে দিয়ে দেন। আর একবার হায়দ্রাবাদ থেকে বেলুর মঠে আসছেন, বিমানবন্দর থেকে ট্যাক্সি ধরে সোজা বেলুর মঠ। এলে কি হবে, তখন মাঝরাত, সদর দরজা বন্ধ। তখন নৈশ প্রহরীর ব্যবস্থাও ছিল না। বহুক্ষণ মহারাজ দরজায় শব্দ করে এবং অনেক ডাকাডাকি করেও মঠে ঢুকতে পারলেন না। অবশেষে মঠের পাশেই সারদা পীঠের গেটে গিয়ে ওদের দরজা খোলাতে পারলেন। রাতটা ওখানেই কাটালেন। আশ্চর্যের বিষয়, পরদিন যখন তিনি তৎকালীন প্রেসিডেন্ট মহারাজ পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজিকে আগের রাতের ঘটনা রসিকতার সুরে বর্ণনা করছেন, তখন মনে হচ্ছে যেন ঘটনাটি অন্য কারোর জীবনে ঘটেছে। এভাবে পর্যুদস্ত হয়েও কোনো রকম প্রতিক্রিয়ার চিহ্ন তার মধ্যে লক্ষ্য করা যায়নি। মহারাজের শাসন ছিল ভালোবাসার ও মৃদুতার। তাঁর শাসনের মূল লক্ষ্যই ছিল ভুল সম্পর্কে সচেতন করানো এবং চেতনার উদ্ধায়ন ঘটানো। মহারাজ তখন রয়েছেন হায়দ্রাবাদ মঠে। বিকেলবেলা চিঠিপত্র পড়ছেন। একটি চিঠি পড়ে পূজারী ব্রহ্মচারীকে ডেকে পাঠালেন। তিনি কাছে এলে মহারাজ ধীর শান্তস্বরে বললেন, বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ চিঠি লিখেছেন। কিছুদিন আগে একদল ভক্ত এখানে মন্দির দর্শনে আসেন। এখানকার পূজারী নাকি তাদের খুব বকাবকি করেছে এবং রূঢ় কথা শুনিয়েছে। সে পূজারী কি তুমি? ব্রহ্মচারী সেদিনের কথা ভুলেই গিয়েছিলেন। সভায় মহারাজকে সেদিন কি ঘটেছিল তা সংক্ষেপে বর্ণনা করলেন। বললেন, হ্যাঁ মহারাজ, সেদিনের দোষ আমিই করেছিলাম। বিকেলে মন্দির খুলতেই তারা এসেছিলেন। তারা ভক্ত ছিলেন না, খুব জোরে জোরে কথাবার্তা বলছিলেন। নাট মন্দির গমগম করছিল। আমি তাদের ওভাবে কথা বলতে বারণ করি, মন্দিরের গাম্ভীর্য ও শান্তভাব বজায় রাখতে অনুরোধ করি। তারা আমার সঙ্গে তর্ক করতে শুরু করলেন। তখন আমি একটু জোরের সঙ্গেই কিছু বকাবকি করি, হয়তো রূঢ় কথাও বলে থাকব। আমার ভুল হয়েছিল মহারাজ। মহারাজ তখন ব্রহ্মচারীকে শোনালেন ছোটবেলার সেই কাহিনী। বন্ধুকে কটু কথা বলায় তার মা কিভাবে তাকে ভর্ৎসনা করেছিলেন এবং স্মরণ করিয়ে দিয়েছিলেন যে মা সরস্বতী যেহেতু আমাদের জিহ্বায় অধিষ্ঠান করেন, তাই কর্কশ কথা বললে দেবীকেই অপমান করা হয়। তিনিও মন প্রাণ দিয়ে এই কথা পালন করার চেষ্টা করেন। ব্রহ্মচারীও যেন সেই চেষ্টাই করেন। এটি মহারাজের নিজের বলা একটি ঘটনা। মহীশূর থাকাকালীন তার একবার ইচ্ছে হয় পরিব্রাজক রূপে বেরিয়ে পড়ার। মহন্ত মহারাজের অনুমতি নিয়ে বেরিয়ে পড়লেন। একবার সারাদিন ঘুরছেন, কিচ্ছু খাওয়া হয়নি। গভীর রাতে পৌঁছেছেন মহীশূরের কাছে ছোট্ট একটি শহরে। দেখা হয়ে গেল অনেক কাল আগে পরিচিত এক ভক্তের সাথে। তাদেরই বাড়িতে ভিক্ষা গ্রহণ করলেন আনন্দে, কিন্তু লক্ষ্য করলেন ভক্তটির বাড়িতে জায়গা অল্প। তাই তাদের কাছ থেকে বিদায় নিয়ে একটি স্কুল বারান্দায় এসে শুয়ে পড়লেন। সকালে উঠে দেখেন এক অদ্ভুত দৃশ্য। রাস্তার কুকুর, গরু, ছাগল সব তার আশেপাশে শুয়ে আছে। এই ঘটনাটি বলে মহারাজ হাসতে হাসতে বলতেন, ওটা আমার অবধূত অবস্থা গেছে। মহারাজের বই পড়ার স্বভাব শেষ দিন পর্যন্ত ছিল, এমনকি অসুস্থতার মধ্যেও তার ছেদ পড়ত না। 2004 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মহারাজ যখন অসুস্থ, অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মহাশয় তার সদ্য প্রকাশিত স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া গ্রন্থটি মহারাজের জন্য নিয়ে গিয়েছিলেন। তাঁর আশা ছিল সুস্থ হয়ে মহারাজ বইটি পড়বেন, কিন্তু সেদিন সন্ধ্যাতেই মহারাজের সচিবের অপ্রত্যাশিত ফোন পেলেন অধ্যাপক বসু। তিনি অবাক হয়ে শুনলেন ইতিমধ্যেই মহারাজ সারাদিন ধরে বইটি পড়ে প্রায় শেষ করে ফেলেছেন এবং মন্তব্য করেছেন, বইটি আমার খুব ভালো লেগেছে।
একবার অরুণাচল প্রদেশ থেকে একজন দীক্ষিত ভক্ত খুব দামি একখানি কম্বল এনে মহারাজকে দিলেন। এর কিছু পরেই কাশ্মীরের একজন ভক্ত এসেছেন। তাঁর কাছে কাশ্মীরের পণ্ডিতদের দুরবস্থার কথা শুনে মহারাজ তৎক্ষণাৎ সদ্যপ্রাপ্ত কম্বলখালি তার হাতে দিয়ে দিলেন দুর্গত মানুষদের জন্য। আর একটি ঘটনা, একদিন এক মহিলা ভক্ত তাঁর শিশুর জন্য একজন প্রাচীন সন্ন্যাসীকে অনুরোধ করেছিলেন শিশুটির মুখে ঠাকুরের প্রসাদ দিতে। উক্ত সন্ন্যাসী তাদের মহারাজের সচিবের কাছে পাঠিয়ে দেন। সচিব পূজনীয় মহারাজকে বিষয়টি বললে মহারাজ শুধু শিশুটির মুখে প্রসাদ দিলেন তা নয়, সেবককে ডেকে সেই মুহূর্তের একটি ছবিও তুলে রাখতে বললেন। সেদিনের সে ভক্ত কি অপরিসীম আনন্দ পেয়েই না ফিরেছিলেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার জন্য দুটি নীতি নির্ধারণ করেছিলেন। আত্মন মোক্ষার্থ্যং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তি লাভের জন্য এবং জগতের হিতের বা মঙ্গলের জন্য। এই দ্বিতীয় নীতিটিকে ফলপ্রসূ করার জন্য স্বামীজি যে কর্মযোগের পথের নির্দেশ দেন, যার ভিত্তিভূমি হল কর্মই সাধনা এবং শিব জ্ঞানে জীব সেবা, এই দুটি নীতিরই জ্বলন্ত প্রতিনিধি হলেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। তিনি মানুষের মঙ্গলের জন্য জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলেছেন এবং প্রকৃত অর্থে সাংস্কৃতিক রাষ্ট্রদূত হয়ে ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিক পরম্পরার প্রচার করে সমগ্র বিশ্বের কাছে স্বদেশের ভাবমূর্তিকে গৌরবোজ্জ্বল করে তুলেছেন। 2005 সালের 7 জানুয়ারি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিংয়ের জন্য মহারাজকে কলকাতায় উডল্যান্ডস হসপিটালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে বারবার মঠে ফিরে প্রারব্ধ কাজ করবার ব্যাকুলতায় অনুরোধ করে ছুটি নেওয়া এবং কিছুদিন পরে আবার হসপিটালে ফিরে আসা, এই চলতে চলতে জ্বর ও সেপ্টিসেমিয়া জনিত রিগারের জন্য শেষবার 17 এপ্রিল ভর্তি হন। ধীরে ধীরে আরও উপসর্গ বৃদ্ধি, সর্বপ্রকার উন্নত চিকিৎসা সত্ত্বেও স্বাস্থ্যের অবনতি। মহারাজ কিন্তু সদাই প্রফুল্ল, সেই সময়েও তার দৃঢ় ও অনমনীয় ভাবের এতটুকু কমতি দেখা যায়নি। শরীরের ব্যাপারে কেউ জিজ্ঞেস করলেই বলিষ্ঠ উত্তর, আই এম অল রাইট, আই এম ফাইন। অবশেষে 25 এপ্রিল বেলা 3:51 মহারাজ মহাসমাধিতে লীন হলেন। নশ্বর দেহটি তিনি ত্যাগ করলেন বটে, কিন্তু রেখে গেলেন শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে যাপিত একটি অনন্য এবং অনুপ্রেরণামূলক জীবনের বার্তা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী মা এবং বিবেকানন্দ নামক পরশপাথরের স্পর্শে কেমন করে সোনা হয়ে উঠল কেরলের একটি ছোট্ট গ্রামের অতি সাধারণ ছোট্ট একটি ছেলের জীবন, তাই আমরা দেখতে পাই স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের জীবনের কাহিনীতে। মনুষ্যত্বের শিখরাসীন মানুষ সংসারে বিরল। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি ছিলেন সেই রকমই এক বিরল মানুষ। এহেন এক মহাপ্রাণকে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করলাম আজকের নিবেদন। তথ্য সংগৃহীত হয়েছে স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে খুব কাছ থেকে দেখা শঙ্করী প্রসাদ বসু মহাশয়ের সম্পাদনায় প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দ জীবন ও ব্রত শীর্ষক বইটি থেকে। আজ তবে এই পর্যন্তই। হরি ওম তৎসৎ।